মাধবীর গলার আওয়াজ পেতেই কপিলা মনের আনন্দে তার কাছে চলে আসে। এরপর মাধবী কপিলাকে ঘাস খেতে দেয়, আর কপিলা মন ভরে ঘাস খেতে থাকে। আমার লক্ষ্মী গরু, পেট ভরে খা, আর কিছুদিনের মধ্যেই তো তোর সন্তান জন্ম নেবে। এই সময় তোকে যে একটু ভালো খাবার খাওয়াবো তারও সামর্থ্য নেই। এই ঘাস ছাড়া তোকে যে আর কিছুই দিতে পারি না। মাধবী ও তার স্বামী গোবিন্দ ডিঙি ভাঙা গ্রামের এক মাটির বাড়িতে বসবাস করে। মাধবী সারা দিন সংসারের কাজ ও কপিলার দেখাশোনা করে, আর গোবিন্দ মাঠে দিন মজুরের কাজ করে। এইভাবেই চলে তাদের সংসার। একদিন কাজ থেকে ফিরে গোবিন্দ দেখে মাধবী গোয়াল পরিষ্কার করছে। তুমি এখনো সংসারের এত কাজ করছো? তুমি যে গর্ভবতী, ভুলে গেছো নাকি? তুমি নিজের ভালো করে যত্ন নিচ্ছ তো? সময়ে খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি একদম ভালো আছি। আমাদের কপিলাও যে গর্ভবতী, কিছুদিন পর ওরও যে সন্তান হবে। এই সময় ওরও তো একটু যত্ন নেওয়ার দরকার, কিন্তু আমরা যে ওকে ঘাস ছাড়া ভালো কিছু খেতেও দিতে পারি না। চিন্তা করো না গিন্নি, কপিলার বাচ্চা হলে আমাদেরও অভাবের সংসারে একটু সচ্ছলতা আসবে। ওর সন্তান দুধ পান করার পর যতটুকু দুধ বাঁচবে বিক্রি করে তখন আমরা ওকে ভালো খাবার কিনে খাওয়াতে পারবো। এবার চলো তো, অনেক বেলা হলো। তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। তুমিও তো সেই ভোর থেকে মাঠে কাজ করছো। এরপর তারা দুজন ঘরে চলে যায়, আর এদিকে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি। তখন তার নজর গিয়ে পড়ে কপিলা গরুর উপর। বাহ, গরুটা তো বেশ হৃষ্টপুষ্ট, না দোষ না দোষ। এ দুধও দেবে অনেক বেশি। এখন আশেপাশে কেউ নেই, একে চুরি করলে মন্দ হয় না। এই কথা বলে সেই বুড়ি গোয়াল থেকে কপিলার দড়ি খুলে নিয়ে চলে যেতে যাবে, সেই সময় কপিলা জোরে জোরে ডাক দেয়। কিন্তু বুড়ি হাতে করে কপিলার মুখের সামনে কি যেন একটা করতেই কপিলা বশ হয়ে যায়। সে আর ডাকে না, একটু লাফালাফিও করে না। বুড়ির সাথে সে হাঁটতে হাঁটতে চলে যায়। কি ব্যাপার বলো তো? কপিলা ওইভাবে ডেকে আবার শান্ত হয়ে গেল। দুদিন ধরে যা গরম পড়েছে, ওর মনে হয় গরমে খুব কষ্ট হচ্ছে। তুমি খেয়ে নিয়ে ওকে পুকুরে স্নান করিয়ে নিয়ে এসো, কেমন? ওদিকে বুড়ি কপিলাকে বশীভূত করে গ্রাম ছেড়ে জঙ্গলের পথে প্রবেশ করে। আরে আমার পেট ভরানোর মতো শিকার পেয়ে গেছি। কুটিরে ফিরে এই মুরগিটা খাবো। তুই ভয়ে পাস না, তোকে এখন খাবো না। তোর বাছুর হলে আমি তোর দুধ খাবো। তাই এই যাত্রায় তুই রেহাই পেয়ে গেলি। হাসতে হাসতে বুড়ি তার ছদ্মবেশ বদলে আসল ডাইনের রূপ ধরে। কপিলা গরু সম্মোহিত হয়ে ডাইনির সঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছায় জঙ্গলের গভীরে ডাইনির কুটিরের সামনে। গিন্নি, গিন্নি, কপিলা কোথায় গো? গোয়ালে তো কপিলা নেই। গোবিন্দর এই কথা শুনে মাধবী দৌড়ে সেখানে আসে, আর শূন্য গোয়াল দেখে। এ কি, আমার কপিলা কোথায় গেল? কোথায় গেল আমার কপিলা? মাধবী রাস্তায় বেরিয়ে কপিলাকে চিৎকার করে ডাকতে থাকে। কপিলা, ও কপিলা, কোথায় গেলি মা আমার? কপিলা! দূরে গাছতলায় কিছু বাচ্চা খেলা করছে দেখে মাধবী তাদের কাছে ছুটে যায়। এই লালটু, পটল, শিউলি, তোরা তো এখানে রয়েছিস। আমার কপিলা কাইকে দেখেছিস? না গো কাকিমা, আমি তো এই মাত্র টায়ার নিয়ে খেলতে এলাম। না কাকিমা, আমিও দেখিনি। আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখি একটা বুড়ি হাতে একটা মুরগি আর সাদা গরুকে নিয়ে হেঁটে ওই দিকটা গেল। একটা বুড়ি সাদা গরু নিয়ে যাচ্ছিল? কোন দিকে গেল সে? কোন দিকে? ওই তো, ওই জঙ্গলের দিকে। এই কথা শুনতেই মাধবী খুব ভয় পেয়ে যায়। সে আর একটু অপেক্ষা না করে সোজা জঙ্গলের দিকে চলে যায়, আর তার পিছু পিছু যায় গোবিন্দ। কপিলা, কপিলা, কোথায় তুই কপিলা? তুমি এইভাবে উত্তেজিত হইও না,
আমাদের কপিলাকে যদি কোনো বুড়ি চুরি করে নিয়ে যায়, সে বেশি দূর যেতে পারবে না। আমরা তাকে ঠিক ধরে ফেলবো। জঙ্গলের পথ ধরে কপিলাকে খুঁজতে খুঁজতে তারা অনেক গভীরে প্রবেশ করে, কিন্তু কোথাও কপিলাকে না দেখতে পেয়ে মাধবী কান্নায় ভেঙে পড়ে। কপিলা, কপিলা মা আমার, তুই কোথায়? তুই কোথায়? সাড়া দে, ও কপিলা, সাড়া দে। তখন হঠাৎ গোবিন্দর চোখে পড়ে একটা মুরগির পালক। ওই দেখো গিন্নি, একটা মুরগির পালক। শিউলি বলছিল না যে বুড়িটা হাতে করে একটা মুরগিও নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, মুরগির কথা বললো বটে। গোবিন্দ ও মাধবী ওই পালকের থেকে আরো কিছুটা এগোতেই আরেকটি পালক চোখে পড়ে। গিন্নি, আমরা এই মুরগির পালক অনুসরণ করে এগিয়ে যাই। মনে হয় আমরা খুব কাছাকাছি আছি। পালক অনুসরণ করতে করতে তারা জঙ্গলের অন্য এক পথে প্রবেশ করে। কপিলা, ও কপিলা! তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? জঙ্গলের এইখানে কোনো পশু পাখির ডাক শোনা যাচ্ছে না, পুরো যেন থমথমে। কপিলাকে ডাকতে ডাকতে তারা আরো এগোতে থাকে। একে এই দিকে কোনো মানুষ আসছে বলে মনে হচ্ছে। মনে হয় যাদের গরু চুরি করেছি তারাই আসছে। আমাকে এক্ষুনি